শেষ পর্যন্ত বিদ্যাকে মারার কথা নিজের মুখেই স্বীকার করে জেলে গেল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একটা কথা বারবার করেই ভাবছিল বিদ্যা, যেভাবেই হোক না কেন সে আর রীতের সাথে থাকবে না, কারণ তার পক্ষে রীতের সাথে থাকা সম্ভব নয়। কিন্তু রীত বারবার করে রিকোয়েস্ট করতে থাকে যে বিদ্যা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার সাথে চলো, আমি আর তুমি দুজন মিলে সংসার করব। কিন্তু বিদ্যা তখন বলে তার পক্ষে সংসার করা সম্ভব নয়। এরপরেই বিদ্যা আরও একটা কথা বলতে থাকে যে আপনার সবটাই মিথ্যে দিয়ে শুরু হয়েছে, আপনি আমাকে ঠকিয়েছেন, মিথ্যে বলেছেন আমাকে, তারপরেও আপনি এই সমস্ত কথাগুলো বলছেন কি করে। ঠিক সেই মুহূর্তেই হৃদ বলে আমি ভয় পেয়েছিলাম, মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও সেই জন্যই আমি ভয়ে বলতে পারিনি, কিন্তু সেটা শুধুমাত্র তোমাকে হারিয়ে ফেলার ভয়ে। অন্তত এই কথাটা তুমি বিশ্বাস করো, কিন্তু আমি সত্যি কথা বলছি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, একবার আমাকে ভালোবেসে দেখো, ঠকাবো না তোমায়। বিদ্যা বলে আপনিও তো আপনার বাবার মতনই হবেন, টাকা, জীবনের শুধু টাকা আর টাকা, এত টাকা পয়সা দিয়ে কি করবেন বলুন তো। আমি একাডেমিতে আছি, আমি কোনোভাবেই এই একাডেমির একটা ইটও ভাঙতে দেব না। রাজদেব চ্যাটার্জিকে বলে দেবেন যে এই ইট ভাঙবে না। আর একটা কথা কি জানেন, আমাদের মতন টিচাররা সবসময় স্টুডেন্টদের সাথে থাকে, স্টুডেন্টদেরকে তারা কোনোভাবেই একলা ছেড়ে দেয় না, স্টুডেন্টদের এই লড়াইতে আমি ওদের পাশে থাকব। তখনই বারবার করে হৃদ বলে তুমি আমাকে একটু ভরসা করো, আমি সত্যি কথা বলছি যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি, এর মধ্যে আমি আর কোনো রকমের কোনো কিছুতে তোমাকে ঠকাচ্ছি না। কিন্তু বিদ্যা হৃদের একটা কথাও বিশ্বাস করতে চায় না আর বলে থাকুক, আপনি আমার সাথে আর কোনোভাবেই যোগাযোগ করার চেষ্টা করবেন না। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় হৃদের সামনে দিয়ে বিদ্যা চলে যাচ্ছিল। তখনই হৃদ বিদ্যার হাতটা টেনে ধরে আর বিদ্যা তখন বলে আমার হাত ছাড়ুন, আমার হাত ধরার অধিকার আপনার নেই, যোগ্যতা আপনার নেই, আগে যোগ্য হয়ে আসুন, তারপর দেখা যাবে। এই বলে বিদ্যা চলে যায়। হৃদ বলে এখনও কতটা যে তোমাকে ভালোবাসি তুমি হয়তো সেটা নিজেও জানো না, তবে একদিন এমন আসবে যেদিন তুমি আমার কাছে নিজের থেকেই আসবে, আর সেটা আমি খুব ভালো মতন জানি। অন্যদিকে দেখা যায় বিদ্যা বাড়িতে গিয়ে খুব ভেঙে পড়ে, অর্থাৎ নিজের পিজিতে গিয়ে খুব কান্নাকাটিও করতে থাকে আর ভাবতে থাকে একটা মানুষকে সে বারবার কতটা ফিরিয়ে দিয়ে নিজে কষ্ট পাচ্ছে। সেই সময় চলে এসেছে তোরসা, ফাগুন, কাকাই আর কাকিমণি। এদেরকে দেখে বিদ্যা তো খুব খুশি হয়ে যায় আর বলে আরে তোমরা এসেছো, খুব ভালো হয়েছে, এসো না, তোমাদের জন্য আমার দরজা সবসময় খোলা। তোরসা তখন বলে আমার মেয়েটার জীবন তুমি এইভাবে নষ্ট করে দিলে, কি করে পারলে বলো তো আমার মেয়েটার জীবন এইভাবে নষ্ট করে দিতে। তখন বারবার করে একটা কথাই বলতে থাকে বিদ্যা, আমি কারোর জীবন নষ্ট করিনি, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। দেখো আমাকে, আমি কিন্তু স্মৃতিতে সিঁদুর পরে নেই, রাজরীতের দেওয়া সিঁদুর আমি সেদিনই জলে ধুয়ে সাফ করে দিয়েছি, আর আমি ওদের বাড়িতে ফিরেও যাইনি, ওর সাথে সংসারও করছি না। বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি যে আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদের সাথেই থাকতে চাই। তোমরা আমার কথা বিশ্বাস না করলে আমি কোথায় যাব বলো তো। এরপর কাকুমণি বলে তোর জন্যই তো এসব কিছু হয়েছে, তুই এসব কিছু জানিস না, বললেই হয়ে গেল নাকি, আমরা কেউই বিশ্বাস করতে পারছি না। তার মধ্যেই তখনই তোরসা বলে তুমি পারবে না রাজরীতের সাথে আমার মেয়েকে মিলিয়ে দিতে। আমি রাজরীতকে ফোন করেছিলাম, কিন্তু ও কোনোভাবেই আমার মেয়েকে ফিরিয়ে নিতে চাইছে না, তুমি একবার ব্যবস্থা করে দেখো না। ফাগুনকে দেখে বিদ্যা তখন বলে কি অবস্থা করেছিস তুই নিজের, তুই কেন এরকমভাবে রয়েছিস, আমি আছি তো, আমি সবটা সামলে দেব, কিন্তু তুই নিজেকে এইভাবে রাখিস না রে ফাগুন, আমার ছোট বোন তুই, আমারই চোখের সামনে তুই এইভাবে ঘুরবি, আমার কতটা কষ্ট হবে বলতো। এরপর ফাগুন বলে তুই তো এটাই চেয়েছিলিস, তোর তো এখন খুশি হওয়ার কথা, তুই যে এখন কেন দুঃখ পাচ্ছিস সেটা বুঝতে পারছি না। তার মধ্যেই ফোন করেছে রাজরীতকে শ্রাবণ আর বলে রীত আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে সংসার করতে চাই। কিন্তু রীত বলে না,
সেটা সম্ভব নয়, কারণ আমি একজনকে ভালোবাসি, আর তার নাম বিদ্যা। বিদ্যা ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না, আর কাউকে মেনেও নিতে পারবো না। তাই আমাকে এসব বলে কোনো লাভের লাভ হবে না। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় কাকুমণি বলে, ফোনটা আমাকে দাও তো, বলেই নিয়ে নেয়। আর রাজরিতকে বলে, শোনো রাজরিত, তুমি রাজদেব চ্যাটার্জির ছেলে হতে পারো, আমার দাদার নামও কিন্তু কাশ্যপ ব্যানার্জি, ফাগুন কিন্তু কাশ্যপ ব্যানার্জির মেয়ে। ওকে এইভাবে অপমান করে কাজটা কিন্তু তুমি ঠিক করনি। ভবিষ্যতে তুমি যদি বিয়ে করো, এই ফাগুনকেই কিন্তু তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে হবে, কথাটা মাথায় রেখো। এর মধ্যেই তোর্সা বলে, দেখেছিস রাজরিত ঠিক কীভাবে অপমান করছে, এটা শুধুমাত্র তোর জন্য সম্ভব হয়েছে। এখনও বলছি, সময় আছে, তুই একটা ব্যবস্থা কর, এইভাবে আমাদেরকে কষ্ট দিস না তুই। তখন বিদ্যা বারবার করেই বলে, আমিও চাইছি সব কিছু ঠিক করে দিতে, জানি না কতটা পারবো, তবে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। এরপরেই বিদ্যা মনে মনে একটা কথাই ভাবে, যা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, এইভাবে ফাগুন কষ্ট পেতে পারে না। কিন্তু রাজরিত একটা কথা বারবার করেই বলেছে, যে সে বিয়ের আগেই বলেছিল অন্য কাউকে ভালোবাসে রাজরিত, কিন্তু কেউ তার কথা শোনেনি। তাই আজকে এই দিনটা তো দেখারই ছিল। এরপরে শ্রাবণ বন্ধুর সাথে বাইকে করে যাচ্ছিল, তখনই পঙ্কজ খাসনবিশ গাড়িটা নিয়ে এসে দাঁড়ায়। আর ঠিক তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে, হঠাৎ করে আবার পুলিশ আসলো কেন? বিদ্যা বলেছিল আগে থেকে অগ্রিম জামিন নিয়ে আসিস, না হলে তো খুব বিপদে পড়বি। এরপর বড়বাবু বলে, চল, তোকে অ্যারেস্ট করা হবে, তুই এখন থানায় যাবি। তখনই শ্রাবণ বলে, আপনি জানেন আমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে কাশ্যপ ব্যানার্জি। আমি কোনোভাবেই থানায় যাব না। আর কোন কাজের জন্য আপনি আমাকে থানায় নিয়ে যেতে চাইছেন? আমি থানায় যাব না। বড়বাবু বলে, তুই যাবি না, তোর ঘাড় যাবে। এরপর অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে বড়বাবু শ্রাবণকে জেলে নিয়ে যেতে চায়, কিন্তু শ্রাবণ কোনোভাবেই যেতে চাইছিল না। এরপরেই চলে এসেছে শ্রাবণের বাড়ির লোকজন। আর তখন বড়বাবু বলে, বল রায়াকে কেন মারছিলিস, বল 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 তাড়াতাড়ি বল। তখনই ছিল তোর্সা দাঁড়িয়ে। এরপরেই বলতে থাকে শ্রাবণ, না, আমি রায়াকে মারতে চাইনি, আমি তো মারতে চেয়েছিলাম প্রফেসর বিবিকে। আর এটা শোনার পর কাকিমণি জাস্ট অবাক হয়ে যায়, কিন্তু তোর্সা কোনো রিয়াক্ট দেয় না। আর এই কথাটা শুনে নিয়েছিল প্রফেসর বিবি। হাততালি দিতে এসে বলে, এই যে ম্যাডাম তোর্সা ব্যানার্জি, আমার আপনাকে মা বলে ডাকার অধিকার নেই, কিন্তু একটা ছেলে যে আরেকজন মানুষকে মেরে দিতে চাইছে, তার আপনাকে মা বলে ডাকার অধিকার আছে। বাহ! আর এটা শোনার পরে রীতিমতো অবাক হয়ে যায় প্রফেসর বিবির সৎ মা তোর্সা ব্যানার্জি।